সবাইকে শুভেচ্ছা, স্বাগত নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে লাইভ। প্রিয় দর্শক, আজকের আয়োজনটি একেবারেই ব্যতিক্রম হবে, কারণ দুটি দম্পতি, চারটি হৃদয়, কিন্তু ভাষা একটাই, সঙ্গীত। যেখানে গিটারের তারে বেজে ওঠে অনুভূতি আর কণ্ঠে ভেসে ওঠে ভালোবাসা। আমাদের সাথে যারা আছেন তারা বাংলা সঙ্গীতে যেমন ব্যাপকভাবে জনপ্রিয়, তাদের সফল দাম্পত্য জীবন আমাদের সকলের কাছে দৃষ্টান্ত। কীভাবে পরিচয় করবো বুঝতে পারছি না, আমি এভাবে পরিচয় করেই দম্পতি, প্রথম দম্পতি আমাদের শ্রদ্ধেয় ফয়সাল ভাই, আলিফ আপা, এবং দ্বিতীয় দম্পতি পুতুল এবং রেজা। কাহনে থাকবেন শুভ ভাই আর কিবোর্ডে থাকবেন কাইম ভাই। প্রত্যেকে স্বাগত জানাই। একেবারেই ইউনিক একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আজকে, কারণ আমার অনুষ্ঠানে এতদিন থেকে এরকম কোনো আয়োজন হয়নি। আসলে খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে। শুরুতেই ভালোবাসার গল্পটা একটু দিয়ে শুরু করতে চাই। আলিফ আপা এবং ফয়সাল ভাই, আপনাদের ভালোবাসার গল্পটা দিয়ে শুরু করি, তারপরে পর্যায়ক্রমে চলে যাবো পুতুল এবং রেজার কাছে। কিভাবে প্রেমটা হলো, কিভাবে কে কাকে প্রপোজ করেছে বা কিভাবে হলো? আমাদের প্রেমের ব্যাপার হচ্ছে পেন্টাগন থেকে, অবভিয়াসলি। তো সেই সময় আমাদের গিটারিস্ট ছিলেন বাবু মামা, উনি উইনিংয়ে বাজাতেন। তো উনি অসুস্থ হয়ে যান, উনি একটা অ্যাক্সিডেন্ট হয়। তো তখন ফয়সাল এসে কিছুদিন প্লে করা শুরু করে। এখানে আমাদের টিপু ভাই অথবা মামার টিপু মামা, ওনার একটা বড় অবদান আছে। উনি ফয়সালকে পিক করেছিলেন যে পেন্টাগনে এসে প্লে করো। অ্যান্ড দেন ওই সময় বাবু মামা একটু ডিসাইড করেন যে উনি একটু টাইম অফ নেবেন ব্যান্ড থেকে। তো তখন ও পার্মানেন্ট হয়। তো ওখান থেকে আমাদের পরিচয়। অ্যান্ড একটা সময় আই রিয়েলাইজ দ্যাট মানে আই লাইক হিম আর কি, ওর প্লেইং ভালো লাগে, দ্য ওয়ে হি ইজ, খুবই হাম্বল, খুবই সুইট একটা মানুষ। তো ওখান থেকে আর ব্যান্ডের কিছু ঝামেলা হয়েছিল, ওটা দিয়ে ফোনে কথা নিবেদনটা আসলে কি? আমি কিন্তু মানে জয়েন করেছিলাম, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ছিল মেটাল হেড, রাইট, সবসময় মেটাল গান শুনি। তো প্রথম দিকে একটু আমার সাথে কথাবার্তা কম বলতো, আর আমিও ভাবতাম যে হ্যাঁ মানে ও তো পপ গান গায়। তো আমি কখনো আমার মিউজিক কখনো শেয়ার করতাম না। কিন্তু ওইটা একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে কিভাবে ওই যে বললাম যে ব্যান্ডের একটা কথা, মানে ব্যান্ডের একটা বিষয় নিয়ে আমরা আলাপ করতে করতে সামহাউ আমাদের মানে মনের কথা এক্সচেঞ্জ হয়েছে। ওকে ওকে। এই যে প্রথম পারফরমেন্সের কথা একটু জানতে চাই, যখন প্রণয়টা হলো আর কি, তখন তো কেমিস্ট্রি ডিফারেন্ট। সো প্রথম পারফরমেন্সে যদি একটু অনুভূতি শেয়ার করেন আমাদের সাথে, যে সেটা কেমন ছিল? না, ও কিন্তু আমাকে ওপেনলি মানে প্রপোজ করার যেটা বলে সেভাবে করেনি। এই যে যে একটা গান আছে আমাদের ডেটিং নাম, তো ওই গানটা আমি বলছিলাম ফয়সাল ভাই আমাকে একটা গান বানিয়ে দিবেন, আমি গান করব। এন্ড হি রোট দিস সং। সে গানে গানে আমাকে বুঝিয়ে দিয়েছে যে সে আমাকে অনেক ভালোবাসে। ইউনিক না, আইডিয়াটা অনেক ইউনিক। আমি ভাবলাম যে এমনি ডিরেক্টলি বলার থেকে ওয়াই নট একটা গান লিখে পোয়েটিক আর কি ব্যাপারটা। রাইট। আমি একটু পুতুল এবং রেজার কাছে আসতে চাই, আপনাদের ভালোবাসার গল্পটা একটু শুনি। পুতুল, আজকে আমাদের 5 বছর হচ্ছে। কংগ্রাচুলেশনস। তো ভালো হলো, যমুনা টিভিতে আজকের দিনটা একসঙ্গে কাটাতে পারছি, মনে থাকবে অনেকদিন। আমাদেরও শুরু সেভাবেই, গান দিয়ে পরিচয়। প্রথম পরিচয় 2016-তে মেলবোর্ন গেছিলাম একটা শোতে আমি বাংলাদেশ থেকে। ও সে অনুষ্ঠানে বাজিয়েছিল, খুবই অল্প সময়ের দেখা এবং পরিচয়। তারপরে আমি দেশে চলে আসি, অনেক বছর আর কোনো যোগাযোগ হয়নি। তারপর আবার 2020-এ আমাদের কাজ করা স্টুডিওর কাজের থ্রুতেই আর কি। তারপর 2-3টা গান বের হওয়ার পর আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যাই। তো পরিবার থেকে বললো যে না, ছেলেটাকে এখানে লক করি, না হলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই দিনে লকটা আমার শাশুড়ি মাই করেছিলেন, এবং খুবই অনানুষ্ঠানিকভাবে তিনি আমাকে একটা মানে আমি গেছি কাজ করতে ওর স্টুডিওতে, তিনি আমাকে একটা চেইন পরিয়ে দিয়ে তারপর আমার বাসায় ফোন করেছেন যে আমি কিন্তু মেয়ে বুক করে ফেলেছি। তো সেভাবে পরে এগোয়, এবং আমাদের বিয়েটাও খুব নাটকীয়ভাবে হয় 3 ঘন্টার মধ্যে। মানে হঠাৎ বিয়ে হবে এরকম একটা ব্যাপার, কথা আলোচনা চলছিল, কিন্তু তখন করোনার সময় হঠাৎ ঘোষণা এলো পরদিন থেকে লকডাউন শুরু হবে। তো আমার শাশুড়ি মা খুবই মানে দূরদর্শী একজন মানুষ, তিনি সিদ্ধান্ত নিলেন আজকে সন্ধ্যায় বিয়ে হবে। তো 3 ঘন্টার মধ্যে পরে আমাদের 2021-এ 5 বছর আগে কিন্তু মানে করোনার লকডাউনটাই আজকেই দিয়েছিল। চমৎকার একটা বিষয়, একটু ডাবল লকডাউন, চমৎকার একটা বিষয় লক্ষণীয় এখানে আসলে, যে দুজনেই গিটারিস্ট এবং আপনাদের দুজনেই একটি করে সন্তান, এবং দুজনের ঘরে মেয়ে আছে আর কি, কন্যা সন্তান আছে, এবং আমারও তাই। আমি একটু আলিফ এবং পুতুল আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে গিটারিস্টের সাথে সংসার করাটা আসলে কতটা এক্সাইটিং। আই মিন, গিটার খুব পারফেকশনিস্ট হয় অনেক কিছুতে, মানে কর্ড প্রোগ্রেশন তো থাকেই, সাংসারিক জীবনেও এরকম একদম ওই কর্ড প্রোগ্রেশন বয়স যায় কিনা আমি একটু জানতে চাই আসলে। এইভাবে তো কখনো চিন্তা করে দেখিনি। ইন্টারেস্টিং কোয়েশ্চেন।
বাট হ্যাঁ ও খুবই গুছানো, আমি একদমই অপোজিট। আমি যে অগোছালো তা না, আই হ্যাভ আ ডিফারেন্ট প্যাটার্ন আর কি আমার সবকিছুতে কাজের। আমি জানি আমার মাথায় থাকে যে আমি এই কাজ করব, কিন্তু ও আবার একটু গুছানো, কিন্তু আবার গুছানোর মধ্যে ও আবার অগোছালো, যেখানে আবার এমন এমন জায়গায় ও অগোছালো যেগুলো আবার আমি খুব প্রপার। Right. তো এইভাবে আই গেস ওই যে অপোজিটস অ্যাট্রাক্ট বলে আমাদের ওই জিনিসটা হয়। আর আমার জন্য যদি অন্য একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আই থিঙ্ক দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ আওয়ার ম্যারেজ ইজ যে সকালবেলা যখন ঘুম থেকে উঠে ওর গিটারের মানে শব্দ পাই, এটা হচ্ছে একটা ব্লেসিং এর মতন। বা ঘুমাতে যাচ্ছি তার আগে বসে বসে কিছু একটা বাজাচ্ছে সে, অ্যান্ড ইটস ভেরি সুইট। Right. তো এইগুলো আসলে আই থিঙ্ক দিজ আর ব্লেসিংস। পুতুলের ক্ষেত্রে কিরকম বিষয়? ও তো স্টুডিওতে যেহেতু বেশিরভাগ সময় থাকে, আমাদের বাসার মধ্যে স্টুডিও গানবাড়ি, তো সেও ভীষণ রকমের খুঁতখুঁতে নিজের কাজের ব্যাপারে, মানে সে কাজ শেষে এমনভাবে গোছানো শুরু করে মনে হবে আজকেই স্টুডিওটা হয়েছে, একটা নতুন বানিয়ে ফেলে আর কি। তো সেই ক্ষেত্রে আমি আবার একটু এলোমেলো। আর সে যখন কম্পোজিশন করে খুব মানে বারবার ঠিকঠাক করা, অনেক সময় নিয়ে করা, কিন্তু আমি আবার এই মানসিকতার যে কোথাও গিয়ে আমাদের থামতে হবে, ভালো কোনো শেষ নেই, গান প্রকাশ করে ফেলা ভালো। আমরা যদি 10 বছর লাগে শুধু একটা গানকে ঠিক করতে থাকি তাহলে হবে না। তো সেই বিষয়টা আছে। তোর থেকে একটু শুনি। আমি শুধু অতটুক স্টুডিওর বাইরে ভাই আমি খুবই অগোছালো। ইনফ্যাক্ট আজকে যে আমি যা পরে আসছি এটা ওর ডিসাইড করা, আমি সুন্দর মতন জাস্ট উঠে কাপড়টা পরে চলে আসছি। আর ওর ক্ষেত্রেও তাই হয় যে মাঝে মাঝে আমি দেখি মধ্যরাতে সে গিটার কিছু একটা বাজাচ্ছে। আমাদের শোবার ঘরেও একটা গিটার আছে, আর স্টুডিওতে তো আছেই অনেকগুলো। তো হঠাৎ রাত বিরাতে তার গিটার শুনি, সেটা একটা আমার ঘুম আরো গভীর হয়, খুব শান্তি একটা ব্যাপার থাকে। আবার ও বলে ও যখন ঘুমের মধ্যে আমার রেয়াজ শোনে তখন ওর ঘুম আরো গভীর হয়। তো সেইটা একটা ব্যাপার তো আছেই। বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। আমি যখন রাত মাঝরাতে গান গাই তখন একটু ঘুমোতে যাও কালকে যাই হোক, আমরা একটু গান শুনি। প্রথমে আলিফ আপা আপনাদের পারফরমেন্সটা নেই, তারপরে হ্যাঁ ডেটিংটাই শুনি না। হ্যাঁ আচ্ছা ঠিকঠাক করি তাহলে। ওকে যাবো। দেখা হবে তোমার সাথে বিউটিফুল বিউটিফুল। ব্যাক টু ব্যাক একটা গান নিই, তারপরে কথাই ফিরছি। এবার পুতুলের গান শুনতে চাই। আচ্ছা, আমি ফয়সাল ভাই তো গিটার বড় অফ কোর্স দ্যাটস ওকে, থ্যাংক ইউ। এই গানটা আমার লেখা, রেজার সুর এবং কম্পোজিশন। গানের কথা শীতের একলা রাতে। পিক লাগবে নাকি? হ্যাঁ না ভাই, থ্যাংক ইউ। গিটার দিছেন এটাই, পিকটা নিলে একটু বেশি হয়ে যায়। আসি ভাই, 1 2 3 4
চমৎকার। একটু জানতে চাই সেটা হচ্ছে যে ফসল ভাইকে জিজ্ঞেস করবো, রেজাও একই প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে সঙ্গীত নিয়ে যখন মতবিরোধ হয় আর কি, যেটা আমরা খুনসুটি বলি অনেক সময়, বাট যেহেতু আমাদের এই শোটা একটা মিউজিক্যাল টক শো, তো আমরা মিউজিক নিয়ে থাকি আর কি, সঙ্গীত নিয়ে যখন মতবিরোধ হয় তখন শেষ কথাটা কাটটা চলে আর কি, মানে কে জয়ীটা কে হয় আসলে ফসল ভাই? শেষ কথা মানে কে জয়ী হয় বা কার কথা কে গিভ আপ করে, এইটা একটা এখানে জয়ী হওয়ার কিছু নাই আসলে। ডিপ্লোম্যাটিক অ্যান্সার দো হ্যাঁ বা কিছু দিকে যেমন আমি কথা বললে সবসময় ওই যে প্রোগ্রেশন, এটার সাথে তো এখানে তো এই জিনিসটা এখানে এরকম হওয়া উচিত, তো আমার নলেজ অনুযায়ী এরকম, তো ওর কথা হচ্ছে না গানটা তো আমি গাইছি, তো গানটার গ্রুপটা এরকম, তো গানের গ্রুপের সাথে এই জিনিসটা হওয়া উচিত, তো এই জিনিসটা সামহাও তুমি বুঝবে। এবং যেটা বলতে চাচ্ছি, মানে এটা খুব রিসেন্ট একটা আজকে সকালে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটা গান করতে চাচ্ছি, তো গানের অরিজিনাল গ্রুপটা মানে আমার বাবার একটা গান রিমেক করব, তো অরিজিনাল গ্রুপটা থেকে আমরা একটু স্ট্রেট বিটে চলে এসেছি। এখন আগের গ্রুপে গাওয়া সেটা তো আসলে স্ট্রেট বিটে যাবে না, সিঙ্গিংটা তো একটা দোলা আছে, এখন স্ট্রেট বিটে এটা তো খুব বেসিক, ও বুঝতে পারছে, মানে বুঝতে পারছে, বাট ওর পয়েন্ট হচ্ছে যে এটা এভাবেও যাবে, সমস্যা নাই, এইরকম আর কি আমাদের আর্গুমেন্টগুলো হয়। ওর কোশ্চেনটা ছিল যে জয়ী কে হয়, হ্যাঁ, মানে মীমাংসাটা কি কোন দিক থেকে হয় আর কি? আই থিংক হোয়াটএভার ইজ বেস্ট ফর গানটা দ্য সং, জয়ী হয় আমার মনে হয়। গানটা জয়ী হয়, I বাট think so. হোয়াট এভার ইউ গাইস, আই মিন সেম। আমার হচ্ছে কর্ড অনুযায়ী গান হতে হবে, আর হচ্ছে গলা অনুযায়ী গান হতে হবে। মানে দুজনেরই অমীমাংসিত থেকে যায় আসলে, যে কারণে অনেকগুলো কথা শুনতে চাই, গানও শুনবো, একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। জি দর্শক, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। আরেকটু জানতে চাই যে দুজনের ঘরেই দুটো পড়ি আছে, ফিওনা এবং গীতলিনা, একটু জানতে চাই ওদের বাবা মা সঙ্গীতের মানুষ আর কি, তারা কীরকম এনজয় করে আর কি বাসায়, একটু যদি পুতুল জানাতেন বা রাইজা। তারপরে ফিওনা তো এখন অনেক বড় মিউজিশিয়ান হচ্ছে আর কি, ওকে দেখে খুব ভালো লাগে, চমৎকার গায়ে, ও তো এসেছিল আমাদের সাথে। আমি একটু শুনি আগে গীতলিনার ব্যাপারটা শুনি। গীতুলিনা তো এখন অনেকটাই ছোট, কিন্তু ওর এখন 3.5, কিন্তু 2-2.5 থেকেই অস্পষ্ট ভাষায় গান গায়, খুব সুরে গায়, ইদানিং সে হারমোনাইজ করে, ফিল্ম নোট খুঁজে বের করে, কিভাবে সেটা সম্ভব আমরা খুবই অবাক হই। এটা বুঝি যে গানটা তার ভিতরে ভীষণভাবে আছে, বড় হলে সে গাইবে কি গাইবে না জানি না, কিন্তু সে গান শুনে ঘুমাতে যায়, গান শুনে ঘুম থেকে ওঠে, গান লাগবে তার। তো এবং মানে মাঝে মাঝে তো গতকালকে যে ভিডিওটা স্টুডিওতে করা, একটা ভিডিও, স্টুডিওতে ঢুকলে ওর মুখ ছোট হয়ে যায়, কারণ কখন গিটার ধরবে, কখন কি নষ্ট করবে, এখনো তো অনেকটাই ছোট, কিন্তু ভীষণ পছন্দ তার স্টুডিওতে ঢুকে নাড়াচাড়া করা, বাবার কম্পিউটার টেবিলে বসে সেও পিয়ানো বাজাতে চায়, সেগুলো ভীষণ আছে। আর যে আমাদের কাছ থেকে শুনে শীতের একলারাতে যে গানটা গাইলাম, ওটা তার একেবারে মুখস্থ, খুব একেবারে শুদ্ধভাবে গাইতে পারে আর কি। ও ড্যান্সিং কুইনও খুব পছন্দ করে। আচ্ছা, ওয়াও, গ্রেট গ্রেট গ্রেট। মানে এখন থেকে আমি চেষ্টা করছি, এখন থেকে এবং ও চেষ্টা করে বাংলাদেশের ব্যান্ডের যে ভালো ভালো গানগুলো, ওইগুলো তাকে শোনাতে শেখাতে, তো সেগুলো খুব মন দিয়ে শোনে। মানে মেটাল থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখি না, এভরিথিং এখন থেকেই। সেটা এই ট্রেনিং এখন থেকে না করলে পরে প্রবলেম হবে। ফিওনার ব্যাপারে একটু জানতে চাই, ফিওনা তো চমৎকার গান করে এখন আসলে, তাকে নিয়ে তার প্ল্যানটা কি আসলে একটু জানতে চাই ফসল ভাই। এবং আমি আই ডোন্ট থিংক আমি আর তুমি বসে কোনো প্ল্যান বানিয়েছি ওর জন্য, মানে না, মিউজিকের কখনো ক্ষেত্রে, না, তাই না? মানে মানে আমার যেমন একটা ইচ্ছা ছিল যে ওকে আমি পিয়ানো ক্লাসে ঢুকাবোই, Right. পিয়ানো লেসনস আমি ওকে দিব, কারণ আমার নিজের একটা ইচ্ছা ছিল, বাট টাইম হয় নাই, শিখতে পারি নাই। সো ওকে যখন ঢুকিয়েছিলাম ব্লু নোটে, ও প্রায় 4-5 বছর কন্টিনিউ ক্লাস করেছে। সো ওখান থেকে ওর আর এমনিতেও একটা ইন্টারেস্ট ছিল, ওর প্রায় দেখি যে ওর গিটার পিয়ানোর রুমে। গিটার আমি ওকে কখনো গিটার হাতে ধরিয়ে শিখাইনি, ও নিজেই সামহাও ইন্টারনেট থেকে যেখান থেকে যে ইনফরমেশন দরকার, ওর যে গানটা পছন্দ ওই গানটা ওখানে বের করে এটা থেকে পিক আপ করে ফেলে। তো ও যখন যেটা ইচ্ছা, অ্যাকুস্টিক গিটার হোক, মাঝে মাঝে আমার ইলেকট্রিক গিটারও নিয়ে যায়। ইদানিং দেখছি যে ও একটু ডিস্টরশনও বাজাচ্ছে, আমাদের গিটার যে বিল্ট ইন ডিস্টরশন, তো ওখান থেকে আমি মানে এটা অনেক কি বলবো স্ট্রেঞ্জ লাগে আমার কাছে, যে কিভাবে এই জিনিসটা আসলে রক্তে বলে না যে রক্ত থাকলে, তো ওর জিনের মধ্যে এই জিনিসগুলো আছে যে এটা সামহাও ওর এমনি এমনি পিক আপ করছে। এক্স্যাক্টলি, আমি কোনো কিছু ওকে বলি নাই যে এটা করো বা এটা। ও আবার কিছু ড্রামস বাজানো শখ হয়েছিল একবার, তো আমি বাসায় একটা ভি ড্রামস নিয়ে আসলাম, ওটা দিয়ে ও প্রথম দিন যেদিন ওকে বিট দেখিয়েছি ওই দিন প্রথম দিনই বাজিয়েছে। মানে অবাক ব্যাপার এটা আমার কাছে। সো ওর যেমন পিয়ানোর জন্য ও ফোর্স করছে যে তুমি পিয়ানো বাজাও, আমি ওকে কখনোই কিছু বলিনি।
So আমি চাইছি যে ও নিজে ঠিক করুক যে কোন দিকে যাবে। এক্স্যাক্টলি মানে এখানেও আমাদের একটা ছোট আর্গুমেন্ট হয়েছিল যে ওর বক্তব্য ছিল ও নিজে পিক করবে, আর আমার বক্তব্য ছিল যে না, পিক করবে ঠিক আছে, বাট আমার দায়িত্ব অ্যাজ এ প্যারেন্ট যে ওকে অ্যাটলিস্ট একটা পিয়ানো লেসন আমার যেটু মনে হয় যেটা শেখানো উচিত। এন্ড আই থিংক আই ডিড দ্য রাইট থিং। exactly. অ্যাটলিস্ট ওটা ওর ব্যাক এন্ডে থাকলো সব সময়। Right. তো আমার মনে হয় যে ও মনে হয় মাল্টা ইনস্ট্রুমেন্টালিস্ট হবে এরকম কিছু। ইনশাল্লাহ তো আমার মনে হয় ফজল ভাই, আপনার কাছে একটা ডিফারেন্ট প্রশ্ন আছে, একটা একেবারেই অন্যরকম একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে শ্রদ্ধেয় আলাউদ্দিন স্যার আপনার ফাদার ইন ল, তো যেটা হয় না বিয়ের প্রপোজালের সময় একটা ইন্টারভিউ তো হয় আর কি, হ্যাঁ, তো ওটা কতটা ইন্ট্রিকেট ছিল আপনার জন্য আসলে ফেস করা, একটু যদি জানাতেন। এবং প্লিজ এটা মানে ওই বলুক। না, তুমি বলো, বিকজ ইউ হ্যাড টু ডু ইট। রাইট রাইট আমার ব্যাপারটা হচ্ছে আমি যে প্রপোজ করেছি ও কিন্তু জানতো না, আচ্ছা ওকে মানে আমি নিজে চলে গেছি। তো আমি আমার মাকে নিয়ে স্ট্রেট ওদের বাসায় চলে গেলাম। তো ও তখন অফিসে, হ্যাঁ, ওকে কিছু জানাইনি আমি, স্ট্রেট আমি একদম। আর আমার শাশুড়ি প্রথম দিকে অবশ্য একটু নারাজি ছিল এটা নিয়ে, আচ্ছা যে ওকে জিজ্ঞেস করছিল তুমি জানো না কিছু চলে আসছে, এটা কেমন ব্যাপার। হ্যাঁ, তো ওই জিনিসটা আমাকে মানে যুদ্ধের মতন ট্যাকল করতে হয়েছিল আসলে। Right, okay. তো এটা ইটস আ লং স্টোরি, কিন্তু সামহাউ ওইটার মানে রেজাল্ট তো এখন আমাদের সামনে আছে। So, কিন্তু ওই সময় আমি না, বাট অনেক তুমি যখন আব্বুকে মিট করেছো ওই ফিলিংটা যদি বলো। বাবার মানে এটা তো আমি মানে কথা যে বলবো, কারণ উনি এক্স্যাক্টলি যেই লেভেলের বা যেই ব্যক্তিত্ব বা উনি যেরকম মানুষ, তো ওনার সামনে গিয়ে কথা বলার মতন ওরকম আমি জাস্ট চুপচাপ ছিলাম। মানে ও আমাকে নিয়ে গেছিল, আমি কথা বলেছি যে আমি আসছি, বাবা আমাকে দেখেছে যে আমি কেমন ছেলে, আমি কথাবার্তা কেমন আমার। আব্বু ওয়াজ প্রিটি ওয়েলকামিং। ওকে ওকে আচ্ছা যাক, আমরা একটা গান শুনি, পুতুল একটা আপনার কণ্ঠে গান শুনি, তারপরে আবার শো থাকবে আপনাদের এই কাছে। গানটা রেজার প্রথম লেখা বাংলা গান। ওই যে মধ্যরাতের গল্প বাংলা গান। করছিলাম, বাংলা গান এবং বাংলা জ্যাজ আঙ্গিকে সে কিছু করতে চেয়েছে, সেটা আমাকে দিয়ে গাইয়েছে। আমি তো একদমই এই ধারার গান কখনো গাইনি, কিন্তু ওর পাল্লায় পড়ে আমার গাইতে হয়েছে এবং আমার গেয়ে খুব আনন্দ হয়েছে। ওর লেখা, ওরই সুর, ওর কম্পোজিশন। আমাদের বিয়ের পরে মনে হয় প্রথম রিলিজ হওয়া গান এটা। গানের শিরোনাম বিষাক্ত সুর। গেছি। ভেবেছিলে তুমি বলবে আমাকে মনের জমানো কথা, আমি খেয়ে বসে শুনবো সেদিন এসে কি আমার ভাবনা। তুমি আছো বলে আশায় থাকি তোমার মিষ্টি হাসি। আমি শুনে ভাবি এ কি অদ্ভুত বিষাক্ত সুরের বাঁশি। কত রাত কেটে যায় স্বপ্ন বুনে, প্রহর যেন কাটে না। কানে পেতে শুনি সে মাদক বাঁশি, আমার থামে না। তুমি আছো বলে স্বপ্ন দেখি হাজার মিষ্টি স্মৃতি। স্বপ্ন দেখে ভাবি এ কি অদ্ভুত বিষাক্ত সুরের গীতি। আরেকটি ক্ষত
চমৎকার একটা গান, চমৎকার চমৎকার। আপনি গানের ব্যাপারে একটু জানতে চাই, গানটা তো জি আপনি লিখেছেন, রাইট? জি হ্যাঁ জি। ওকে ওকে। আচ্ছা এগুলো আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা পুতুলকে করতে চাই, সেটা হচ্ছে রিজার্ভ একটা সেটেল লাইফ ছিল অস্ট্রেলিয়াতে, সেখান থেকে চলে এসছে সঙ্গীতের টানে, অথবা আপনার ভালোবাসাতেও। না না, ও আগে এসছে তারপরে ভালোবাসা। আচ্ছা, okay, আমার জন্য আসলে ভাগ্যিস, ভাগ্যিস নাহলে বলতো যে হ্যাঁ আমি এটা এখন এসে ভুল করলাম। অবশ্যই এটা বলবে না সে, কারণ এতটাই তার ভিতরে গান আছে, মিউজিকটা আছে। সে যখন ওখানে ব্যাংকিং এও ছিল তখনও তার মন পড়ে থাকতো আসলে মিউজিকে। এবং সেটা আমরা দেখেছি যখন আমরা বাসায় যখন যাই অস্ট্রেলিয়াতে। এটা এই গল্পটা ও আরো ভালো বলতে পারবে যে ওখানে তার কেমন লাগতো প্রতিদিন ব্যাংকে যেতে। আপনাকে মানে যে প্রশ্ন প্রতিদিন করতে চাই যে এরকম হয় না আসলে একটা সেটেল লাইফ ছেড়ে ওয়েস্ট থেকে চলে আসে বাংলাদেশে সঙ্গীত করা বা বাংলাদেশে কিছু করা, তো আপনি এটাকে কিভাবে দেখেন প্রথমত, এবং তারপর এদের কাছে একটা প্রশ্ন থাকবে। কিছু ক্ষেত্রে ভীষণ গর্ব হয় যে মিউজিকের জন্য এই পাগলামোটা হয়তো আমার মধ্যেও নেই, মানে এত বছর এখানে আমার পথ চলা, কিন্তু ওর ভিতরে যে নিষ্ঠাটা আমি দেখি, চেষ্টাটা আমি দেখি, এবং যে মানে এটা এখন অনেকে বোকার মতো সিদ্ধান্তই বলবে যে ওখানে একটা গোছানো জীবন ছেড়ে এখানে একটা অনিশ্চিত জীবনের মধ্যে এসে পড়েছে, সে মিউজিকটাকে এখন মূল পেশা হিসেবে নিয়েছে। আমার ভালো লাগে এবং আমি তাকে সারা জীবন মিউজিশিয়ান হিসেবে দেখতেই অনেক বেশি পছন্দ করব, অন্য আর কিছু আমি চাই না। রেজা, এই যে সাপোর্টটা জি ভাই। পুতুলের কাছ থেকে আপনি পান, আপনি কি বলবেন আসলে এটাই যথেষ্ট না? হ্যাঁ আর কি লাগে। ইউজুয়ালি বউরা প্যারা দেয় যে বাজারে যাও, বাচ্চাকে স্কুলে নাও, ও আমাকে প্যারা দেয় তোমার হৃদয় ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে, প্র্যাকটিস। সো এই যে ত্রিতাল নিয়ে আমরা আগে কথা বলতেছিলাম না, রিদম ঠিক। রাইট রাইট। আচ্ছা গান শুনি একটা, ফজল ভাই, আলিফাপা, তারপরে নীল করি, ওটা লাস্টে করি। আচ্ছা এই গানটার একটা স্টোরি আছে, ছোট করে বলি। সেটা হচ্ছে যে হি ইজ আ মেটাল হেড, এটা সবাই জানে। সো আমি যখন ওকে আমার জন্য একটা গান করতে বলি, ওনা খুব সুইট পেপি একটা গান করে, হ্যাঁ লা 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 লুলু এরকম টাইপের। সো তুমি এত ভালো একটা রক গিটারিস্ট, মেটাল গিটারিস্ট, তাহলে আমার জন্য একটা রক গান করো। সো এখন অবশ্য আমরা অ্যাকুস্টিক ভার্সন করব, সেই গানটা আমার লেখা, ওর সুর। সো ইটস মোর লাইক, আই থিঙ্ক এটা আমার অনেক পছন্দের একটা গান, প্রপার রক সং। লেটস হিয়ার ইট, শুনি। তো এটা স্ট্রেট 4 বিটের যে না, যেরকম আমরা স্ট্রেট 4 বিটের হার্ড রক গান হয়, right. তো ওই প্যাটার্নের একটা গান। তো এখন যেহেতু আমি অ্যাকুস্টিক বাজছি, তো মানে একটু ডিফারেন্ট। এখানেও 4/4 এবং ডতেও 4/4, রাইট? এটা অমীমাংসিত বিতর্ক, এটা নিয়ে আর কথা বলা যাবে না। শুনি শুনি। এটা হচ্ছে নীল, এ মাইনর থেকে। দূরের আকাশটা নীল, জানি দেবে না ধরা সে আর, যে যায় চলে যায় আঁধারে, সে না রঙে ফিরে আর, তবু
থ্যাংক ইউ সো মাচ। চমৎকারই গান শুনলাম আসলে। খুবই সুন্দর গানটা। 4-4 আচ্ছা, একটু একটু জানতে চাই যে একটা সবার জীবনে একটু উত্থান পতন থাকে, একটা কঠিন সময় যায় আসলে। যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদের সফলই দাম্পত্য জীবনটা আমাদের সবার কাছে একটা দৃষ্টান্তের মতন আসলে। একটু জানতে চাইবো আগে ফাসল ভাই এবং আলিফা, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার অসুস্থতার সময়ের ওই সময়টার কথা একটু জানতে চাই, যে সাপোর্টটা কীরকম ছিল? আমাদের বিয়ের ওরা যেরকম বললো আজকে ওদের বিয়ের 5 বছর, অ্যান্ড উই আর ভেরি ফর্চুনেট। আমাদের বিয়ের 20 বছর হবে এবছর। সো আমাদের এনগেজমেন্টের একটা 20 বছর হলো। সো এটা কিছুদিন আগে। এই 20 বছরে আমি বলবো যে হি হ্যাজ বিন আ কনস্ট্যান্ট সাপোর্ট আমার ক্ষেত্রে। আমি একটু অগোছালো যেটা বলছিলাম, ও আমাকে অনেকখানি সাপোর্ট দেয়। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমার গানের ক্ষেত্রে আমাকে 100% আমাকে গান করো। ও আমাকে যে পুশটা, যেটা ও বলছিল যে ও রেজাকে অনেক সময় করে, ও আমাকে অনেক এই পুশটা দেয়। তার পিছনে কারণ আছে, আমি অসুস্থ থাকি, আমার হয়তো আমার মনটা খারাপ থাকে, এরকম বিষয় থাকে। সো গানের ক্ষেত্রে এটা তো একটা বিশাল ব্যাপার। আর আমি যখন আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে 2023 সালে, তো ওই সময়টা আমি মানে মনে হয় ওকে আমি রিডিসকভার করেছি ইন আ ডিফারেন্ট ওয়ে। হি হ্যাজ বিন মাই রক, অ্যান্ড মানে হসপিটালে প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থাকা, এবং ডিফিকাল্ট টাইমগুলোতে আমি কাঁদছি অথবা মন খারাপ অথবা একদম মানে সিরিয়াস, হয়তো ডক্টর বলেছে মানে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, হি হ্যাজ অলওয়েজ বিন দেয়ার ফর মি। সো এটা একটা বিশাল বড় ব্লেসিং আমার লাইফে। এবং আলিফা, আপনি একজন ফাইটার, আপনি এভাবে ব্যাক করেছেন আমাদের কাছে, এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্য। মানে আমি আসলে ওই সময় দেখছিলাম আপনাদের সোশ্যাল হ্যান্ডেলসে, দেখছিলাম আপডেটগুলো তখনই পাচ্ছিলাম আসলে, আপনি ব্যাক করেছেন, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আসলে। এবং ফয়সাল ভাইকে দেখছিলাম যে এই দেশ, বাংলাদেশ এবং বিদেশ যে এই যাতায়াত করছে, আর্টসের সাথে শো করছে, বাসায় ফিওনাকে সামলাচ্ছে, সব কিছু মিলে হি ইজ আ ফাইটার টু। সো পুতুলের কাছে যাবো, আর তার আগে ছোট্ট বিরতি নিয়ে দিব। দর্শক একটা ছোট্ট বিরতি ফিরছি, এখন সঙ্গে থাকুন। যে দর্শক আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতের লাইভে। ঠিক একই প্রশ্নের পুনরাবৃত্তি করতে চাই পুতুল এবং রেজা, সেটা হচ্ছে কঠিন সময়, জীবনের কঠিন সময়গুলোতে একে অপরের সাপোর্টের কথাটা জানতে চাই, একটু যদি জানাতেন আসলে। যে ও ভীষণ সাহস দিতে পারে, খুবই ইতিবাচক মানসিকতার একজন মানুষ। পারিবারিকভাবেই মনে হয় সেটা এসেছে। আমার শাশুড়ি মা ভীষণ রকম মানে ইতিবাচক শক্তির মানুষ, সে থেকে সেও। আর আমি ধৈর্য আছে অনেক, কিন্তু মানে ভেঙেও পড়ি খুব তাড়াতাড়ি। তো সেই জায়গাটা থেকে ও আমাকে বরাবর টেনে তোলে। আর ওর ক্ষেত্রে ও সাধারণত নিজেকেই নিজে বের করে আনতে পারে ওই জায়গা থেকে। ওর সাধারণত বাইরের থেকে কারোর সমর্থন না হলেও চলে, সেইটা একটা খুব বড় একটা গুণ তার। এবং সে মানুষকে ভীষণ উৎসাহ দিতে পারে। ওর কাছে কেউ কোনো সমস্যার জন্য আসলে ও এত মানে সুন্দরভাবে সময় দেয় দিনের পর দিন, নিঃস্বার্থভাবে। এটা আমি মুগ্ধ হয়ে দেখে, কারণ এই পৃথিবীতে এখন মানে এটা হয় না যে এত। আজকে যেমন সঙ্গীতাঙ্গনের একজনের একটা পোস্ট দেখে, সে খুব অল্প পরিচিত একজন, কিন্তু সে ফোন করে 1 ঘন্টা কথা বলেছে, সে চেষ্টা করেছে তাকে মানসিকভাবে মানে শক্তি দেওয়ার বা সাহস দেওয়ার। এটা আমি তার কাছ থেকে প্রতিনিয়ত শিখি। রাইট। রেজা এবং পুতুল দুজনেই আপনি আমার বন্ধু মানুষ, একটু আপনাদেরকে খুবই ফলো করি আমি। মাঝখানে রেজা একটু ভেঙে পড়েছিল আমাদের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলিয়ে আসলে, তো ফ্রাস্ট্রেশনগুলো ফেসবুক স্ট্যাটাসের মধ্যে আমরা পাচ্ছিলাম আসলে। ওই সময়টাতে আসলে পুতুলের সাপোর্টটা কীরকম ছিল? আসলে এটা হয় কি যে আমরা যখনই একজন ভেঙে পড়ি, তখন আরেকজন আর কি চেষ্টা করে শক্ত থাকার। তো আমার ক্ষেত্রে আর কি পুতুল সবসময় সেটা হয়ে থাকে। আর যেটা হয় কি ভাই, যে মানে মিউজিক নিয়ে, আমরা মিউজিশিয়ান মানুষ, তো মিউজিক নিয়ে যদি ফ্রাস্ট্রেশন না আসে তাহলে মিউজিকটা হবে না। ফ্রাস্ট্রেটেড হতেই হবে, না হলে তো ব্লুজ মিউজিক আসতো না দুঃখ না থাকলে, রাইট? ওইটা কিন্তু 3/4 আছে। বাট তো ওই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে অনেক সময় গান লেখা, কম্পোজিশন এগুলিও আসে। তো আমি মনে করি যে কিছু সময় মানে কিছু ক্ষেত্রে মিউজিশিয়ানদের ফ্রাস্ট্রেটেড হওয়াটা দরকার, কিছু ক্ষেত্রে একদম একা হয়ে যাওয়াটা দরকার, যে কেউ মানে কোনো ভ্যালিডেশন আসতেছে না, কেউ ডাকছে না, কেউ একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করছে না কেমন আছো, নাথিং। এটাও দরকার একটা মিউজিশিয়ান টু রিয়েলাইজ যে তুমি পুরো একা, এখন কি করবা, মিউজিক তো আর বন্ধ হবে না। সো তখন হয়তো দেখা যায় যে
এমন এমন কিছু মিউজিক বের হয়ে আসে বা কম্পোজিশন বের হয়ে আসে সেটা হয়তো নর্মালি আসে না। সো এটা আমি ফিল করি সবসময়। ছোট্ট একটা প্রশ্ন করতে চাই পুতুল আপনাকে, সেটা হচ্ছে যে আপনি তো লেখালেখিও করেন আসলে এবং আপনার মধ্যে একটা কবি আছে, এটা আমরা সবাই জানি। যদি আপনাদের সম্পর্কের একটা একটা গান হতো তাহলে কি শিরোনাম দিতেন? মনে হয় আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সেটাই আমি ধার করতে চাইতাম রবীন্দ্রনাথের এই পংক্তিটা, কারণ আমাদের ক্ষেত্রে একদমই সেটা, মানে সুরের বন্ধন থেকেই মনের বন্ধনটা তৈরি হয়েছে এবং আমরা অনুভব করার আগে সেটা আমাদের চারপাশ অনুভব করেছে যে আমরা এক হতে পারি, এক হলে ভালো হবে বাহ। জীবনটা। তো Great, great. এই তো। আলিফ আপা, গান শুনে একটা, তারপরে কথায় ফিরছি। হাসছি এই জন্য যে এখন আমি আমার মার একটা গান করব। আমার মা সালমা সুলতানা, এই বছর 10 বছর হবে আমার মাকে আমি হারিয়েছি। তো আমার মাকে ট্রিবিউট করে আমি এই গানটা আমার নতুন অ্যালবামে করব। সো ওটারই আমরা গান করছিলাম, রেকর্ড করছি। আর এটা আমার বাবার সুর, আলাউদ্দিন আলী, এবং এটা লেখা শ্রদ্ধা মনিরুজ্জামান মনির আঙ্কেলের। আমি খুব দুঃসাহস নিয়ে করছি, কারণ এটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা পপ ফোকিশ একটা গান। এটা আমার মা বিটিভিতে করেছিলেন। জি। সো এটা কোনো অ্যালবামের না, বাট আমি এটাকে রিপ্রাইজ করার চেষ্টা করছি। তো গানটার লিরিক্যালি গানটা একটু ফোকিশ ফোকিশ টাইপের, আর কিন্তু মিউজিক্যালি গানটা বাবা যে করেছিল, যদি গানে আবার পারকাশন আছে, আচ্ছা সো পারকাশন বাদ দিয়ে দিলে গানটা একটা স্ট্রেট বিটের গান। আচ্ছা, কিন্তু গানটা হ্যাঁ, ওই যে এই কথাটা বলছিলাম যে এই গানটা নিয়ে আমাদের মধ্যে কয়দিন ধরে আলোচনা হ্যাঁ, হচ্ছে এবং যে bassটা খুব আমি বলছি, interesting, যেটা তো একটা bassটা straight খুব beat এর একটা গান। simple একটা যদি note দেখো যায়। পার্টিশন বাদ দিয়ে দিলাম তাহলে স্ট্রেট বিট হয়ে গেল, ঠিক আছে? তো আমি পার্টিশন দিচ্ছি না, তাহলে স্ট্রেট বিটে গানটা করতে পারি। তবে খুব interesting, না, আমি যে গানটা একটা সুইং আছে, swing আছে। তো ও বলছে না গানটা সুইং করতে এটা হবে, আমি বলছি না গানটা straight ফরএভার করতে হবে। একটা আর্গুমেন্ট থাকবেই, চলবে না। এই গানটা আমার বাবার একটা মানে কি বলবো, একটা এক্সেপশনাল দিক হচ্ছে যে গানটা ফোক হলেও মানে কম্পোজিশনটা এত এত ওয়েস্টার্নাইজড, মানে খুবই সুন্দর। বাট আমি এখানে আপাতত চেষ্টা করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলো, তো আমি এখন স্ট্রেট বাজাবো, সুইং গাবে। ঠিক আছে। না, এটা আমি কনফার্ম করতে পারছি না, আইল ট্রাই। ভালো হবে। চলো। হ্যাঁ। কাগজ আছে কলম আছে লেখার ভাষা নাই, কেমন কইরা মনের কথা তোমারে জানাই। তুমি আছো চট্টগ্রামে জাহাজ বন্দরে, কত রঙে রঙিনা মন নোংর করে বন্ধুরে। আর কি তোমার পাওয়ার আশা নাই? কাগজ আছে কলম আছে লেখার ভাষা নাই, কেমন কইরা মনের কথা তোমারে জানাই। তুমি আছো চট্টগ্রামে জাহাজ বন্দরে, কত রঙে রঙিনা মন নোংর করে বন্ধুরে। আর কি তোমার পাওয়ার আশা নাই? নালিশ করি কাহার কাছে কোন আদালতে, সরল প্রাণে পারলে তুমি কি টাকা দিতে গো? নালিশ করি কাহার কাছে কোন আদালতে, সরল প্রাণে পারলে তুমি কি টাকা দিতে? দড়ি খুশি হাতে পাইলে মুড়ি আঁকলাইতাম, মনের জ্বালা কেমন জ্বালা তোমায় বুঝাইতাম। ও বন্ধু গো, কাগজ আছে কলম আছে লেখার ভাষা নাই, কেমন কইরা মনের কথা তোমারে জানাই। তুমি আছো চট্টগ্রামে জাহাজ বন্দরে, কত রঙে রঙিলা মন নোংর করে বন্ধুরে। আর কি তোমার পাওয়ার আশা নাই? বিউটিফুল, বিউটিফুল। আলিফ বাবু, একটু জানতে চাই ফসল আপনার কাছেও, সেটা হচ্ছে যে সমালোচনা একটা জায়গা তো থাকে আসলে ভাই, একটা ক্রিটিসিজমের জায়গা থাকে। মানে আপনার একে অপরকে যেটা দিবেন সেটাই আসলে পারফেক্ট হবে, সেটাই অথেন্টিক হবে আসলে। তো এইটা নেওয়ার মতো তো একটা ব্যাপার থাকে। লেটস সে আপনি একটা পারফরমেন্স করে আসলেন, ফসল বলে ভালো লাগেনি, তুমি এরকম করতে পারতে, ওই নেওয়ারও তো একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারটা একটু জানতে চাই যে খুবই ব্যাপারটা খুব সহজেই হয়ে যায় নাকি একটু ওখানেও খুনসুটি থাকে? না, ওর কাছ থেকে আমি একদম 100% ইয়ে নিতে পারি, সমালোচনা নিতে পারি। বাট আমাদের আর্গুমেন্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে রেকর্ডিং এর সময়, সেখানে আমি অনেক পাগনামি করি। ইভেন আই অ্যাডমিট যে ও আমার থেকে ডেফিনেটলি অনেক বেশি জানে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট লাইভে যদি কখনো খারাপ হয়, এটাও সব সময় আমাকে বললে আমার মানে খুব একটা রিয়াকশন হয় না।
আই ডোন্ট থিংক সো। মানে ডু ইউ এগ্রি নাকি আমি ভুল বললাম? হ্যাঁ আমি শান্তিপ্রিয় মানুষ। খুব বেশি সময় নেই, চমৎকার একটা আড্ডা হলো, আসলে চলে যেতে হবে। আমরা শেষ পুতুলের কাছে গানটা নিতে চাই, যদি এক কথায় দর্শকদের কিছু জানাতে চান। আমরা নিয়মিত গান করছি, প্রতিনিয়ত নতুন নতুন গান হচ্ছে, গানগুলো মাঝে মাঝেই আসছে, প্রকাশিত হচ্ছে। গানগুলো শুনবেন এটুকু বলার শুধু, কারণ আমরা তো ইউটিউবে দিয়েই রাখি গানগুলো, সেখানে যদি আপনারা শোনেন, মন্তব্য জানান, খুব ভালো লাগে, এটুকুই আমাদের কাজ। এই তো। থ্যাংক ইউ সো মাচ। আমি ছোট করে বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গানের শিরোনাম মনে পড়ে যায়, এই গানটা আমার আর ইউসুফের একটা দ্বৈত গান, ইউসুফের সুর, মাজেদ চৌধুরীর লেখা, আর এই গানে মডেল হিসেবে ছিলাম আমি আর রেজা, সেখানে তার একটু অংশগ্রহণ আছে, তো গাইছি। শুরু করার আগে আমি ফয়সাল ভাইকে থ্যাংক ইউ দিতে চাই, ভীষণভাবে, বিশাল বড় একটা ভীষণভাবে। সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই। এবং গিটারটা খুব পছন্দ হয়েছে, শো এর পর হয়তো নাও পেতে পারেন, আগে থেকে বলে রাখছি আর কি। শুরু করলাম। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, এই লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, এই লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। অপলক দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি এসে মনে দোলা দিয়ে যায়। অপলক দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি এসে মনে দোলা দিয়ে যায়। এই লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। ধীরে ধীরে বিজলি বুকে মারা রোদ্দুর, ওই দূর আকাশে ডেকে নিয়ে যায়। ধীরে ধীরে বিজলি